হ্যালো এভরিওয়ান, আই এম সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভূগোলের ষষ্ঠ শ্রেণীর মডেল সেট 5। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবকুলকে রক্ষা করে ওজোন স্তর আছে। অর্থাৎ ওজোন স্তর কোন স্তরের মধ্যে আছে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্ট্র্যাটোস্ফিয়ারে 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে এই ওজোন স্তরটি রয়েছে। পরের প্রশ্ন 2 দাগ, থার্মোস্ফিয়ারের উপরের স্তরের নাম হলো, অর্থাৎ থার্মোস্ফিয়ারের ঠিক উপরের স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন 3 দাগ, যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো, সঠিক উত্তরটি হবে অপশনে বিকিরণ। পরের প্রশ্ন 4 দাগ, বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। দেখো, অপশনগুলোতে দেওয়া আছে হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়, থার্মোমিটারের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। পরের প্রশ্ন দেখো 5 দাগ, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, মৌসিনরাম। মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল। পরের প্রশ্ন দেখো 6 দাগ, বৃষ্টি ছায়া অঞ্চলের উদাহরণ হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল। পরের প্রশ্ন দেখো 7 দাগ, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, মাটির জল ধারণ ক্ষমতা কম। পরের প্রশ্ন দেখো, খাদার হলো নবীন পলিমাটি। এরই সঙ্গে মনে রাখবে, প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। কি বলা হয়? ভাঙর। পরের প্রশ্ন 9 দাগ, ছুচালো পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায়, সঠিক উত্তরটি হবে অপশন সি, পার্বত্য অরণ্যে ছুচালো পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায়। পরের প্রশ্ন 10 দাগ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো পলাশ। পলাশ একটি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী বলতে যে সমস্ত গাছের পাতা ঝরে যায় একটা সময়ে, তাদেরকে বলা হয় পর্ণমোচী। পরের প্রশ্ন দেখো 11 দাগ, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা, তারপরে মৌসিনরাম, ব্যারোমিটার, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো 12 দাগ, কাজিরাঙা জাতীয় উদ্যানে কি দেখা যায়? কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এরপর দেখো 2 দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। আন্টার্কটিকা মহাদেশের ড্যাশ হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ? উত্তর হবে ল্যাম্বার্ট। পরের প্রশ্ন 2 দাগ, ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়? উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। পরীক্ষায় আসতে পারে কোন এলাকায় বা কোন রাজ্যে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? রাজ্য বলে তামিলনাড়ু হবে, যদি এমনি নাম বলে তাহলে করমণ্ডল উপকূল হবে। পরের প্রশ্ন দেখো 3 দাগ, কুইনাইন তৈরি হয় ড্যাশ গাছ থেকে? উত্তর হবে সিনকোনা গাছ থেকে। পরের প্রশ্ন 4, তাপ প্রবাহের সঙ্গে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে আধি নামে পরিচিত। আধির কিন্তু চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে, আধি। এরপর দেখো বিতে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন 2 দাগ, রোয়াল্ড আমুন্ডসেন ইংল্যান্ডের অভিযাত্রী ছিলেন, এটিও অশুদ্ধ। এরপর দেখো 3 দাগ, এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, পরিযায়ী পাখি কাকে বলে? দেখো, তোমাদের টেক্সট বইয়ের 92 নম্বর পেজে রয়েছে, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এরা পরিযায়ী পাখি। এইটুকু লিখবে।
পরের প্রশ্ন দিয়ে দেখ, ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? উত্তর হবে গির অরণ্য। গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত এটাও পরীক্ষায় আসতে পারে, তাহলে হবে গুজরাট। গুজরাট রাজ্যের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। এরপর দেখো 3 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। তোমাদের টেক্সট বইয়ের 45 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আবহাওয়া ও জলবায়ু পার্থক্য। 1 নম্বর দেওয়া আছে, আবহাওয়ার কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। 2 দেওয়া আছে, জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। 2, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, আর জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়বে, এই পার্থক্যটা পরীক্ষায় আসবেই 100%। পরের প্রশ্ন দেখো, আগত সৌর বিকিরণ কাকে বলে? তোমাদের টেক্সট বইয়ের 46 অর্থাৎ 46 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো আগত সৌর বিকিরণ, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, একে বলা হয় ইনসুলেশন বা আগত সৌর বিকিরণ। পরের প্রশ্ন দেখো, ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সট বইয়ে 84 নম্বর পেজে রয়েছে ল্যাটেরাইট মাটি। এই মাটিটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। দেখো, খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে এই মাটি সৃষ্টি হয়। একটা পয়েন্ট লিখলে, তারপর লিখবে লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট লিখবে এই মাটি অনুর্বর। 4 নম্বর পয়েন্ট লিখবে এই মাটিতে চিনেবাদাম, জোয়ার, বাজরা, রাগি এই মাটিতে চাষ করা হয়। এইটুকু লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো 4 দাগ, মাটি ক্ষয় কাকে বলে? তাহলে মাটি ক্ষয় কাকে বলে এটিও তোমাদের টেক্সট বইয়ে রয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্নই টেক্সট বই থেকে দেখানোর চেষ্টা করব, কারণ প্রত্যেকের কাছেই টেক্সট বই রয়েছে। দেখো, মাটি ক্ষয়, গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রাখে, তবে আজকাল নানা কারণে অনেক গাছ কাটা হচ্ছে, তাই বৃষ্টির সময় উপরের স্তরের মাটি ধুয়ে যাচ্ছে। উপরের স্তরে মাটি যখন ধুয়ে যায় তখন কি হয়? মাটি ক্ষয় হয়ে যায়। এছাড়া খনিজ সম্পদ উত্তোলনের সময় বা বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় প্রচুর মাটি ক্ষয় হয়। বেশি পরিমাণে পশুচারণের ফলেও পরোক্ষভাবে মাটি ক্ষয় হয়। যখন কোনো একটা জায়গার মধ্যে অনবরত পশুচারণ করা হয় তাহলে কি হবে? সেখানকার মাটি ক্ষয় হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, অ্যালবেডো কাকে বলে? তোমাদের টেক্সট বইয়ের 46 নম্বর পেজে রয়েছে। অ্যালবেডো এবং আগত সৌর বিকিরণ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। দেখো, এখান থেকে লিখবে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় অ্যালবেডো। অ্যালবেডো কাকে বলে, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে এবং আগত সৌর বিকিরণ কাকে বলে, এই 3টা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পড়বে। পরের প্রশ্ন দেখো, মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। মাটি সংরক্ষণের 4টি উপায়, এটিও 86 নম্বর পেজের মধ্যে রয়েছে, মাটি চ্যাপ্টারটার মধ্যেই রয়েছে, পয়েন্ট করে করে দেওয়া আছে। দেখো, মাটি সংরক্ষণ, এখান থেকে তোমরা 4টা পয়েন্ট লিখে দেবে। পশু নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত, অর্থাৎ পশুচারণ খুব কম পরিমাণে করবে। 2, মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। গাছ কাটা বন্ধ করা উচিত। অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। এগুলো পয়েন্ট করে করে লিখবে। এরপর দেখো 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 1, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? তোমাদের টেক্সট বইয়ের 42 নম্বর পেজের খুব সুন্দর করে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে লিখবে, কিন্তু বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদির কারণে আন্টার্কটিকা দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে।
ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশটার আয়তন। ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন সবারই সংখ্যা কমে গেছে, অর্থাৎ কমছে। নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, 2 দাগ, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? এই পেজেরই ঠিক উপরে দেখো, আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ, এখান থেকে শুরু করবে, এই পর্যন্ত গবেষণা করছে পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়? এটা তোমাদের বইয়ে ঠিক তেমন একটা ভালো পাইনি, আমি অন্য বই থেকে দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন দেখো, আন্টার্কটিকার জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। আন্টার্কটিকার জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো তোমরা লিখবে। বৈশিষ্ট্যগুলো এখান থেকে লিখবে, আন্টার্কটিকার জলবায়ুর বৈশিষ্ট্য এখানে লিখবে। 1 নম্বর পয়েন্ট বে, চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে। শীতকালে তাপমাত্রা -40°C থেকে -75°C পর্যন্ত নেমে যায়। রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক সর্বনিম্ন তাপমাত্রা -89.2°C। এটাই পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান। এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, 5 দাগ, মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য তোমাদের টেক্সট বইয়ের 81 নম্বর পেজে রয়েছে। প্রত্যেককেই বই বের করবে এবং প্রত্যেককেই লিখে রাখবে। যেগুলো আমি বলবো খুব ইম্পর্টেন্ট, পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিহ্ন দিয়ে রাখবে। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য 1, মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা আবার কোথাও খরা হয়। অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। এই 3টা বৈশিষ্ট্য লিখবে, 3টাই লিখতে বলছে। ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব, ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব, এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে। তার কারণ এখানে রয়েছে কোথায় ভালো বৃষ্টিপাত হয়, কোথায় কি চাষাবাদ করা হয়, সেগুলো মানুষের জনজীবনের সঙ্গে রিলেটেড। যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো জনজীবনের সঙ্গে রিলেটেড। এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেবে, কেমন? পরের প্রশ্ন দেখো, 5 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 নম্বর, বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের বিস্তৃতি বিবরণ দাও। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় থাকবেই। বইয়ের মধ্যে প্রত্যেককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবে। দেখো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস লিখবে, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর লিখবে মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার। অবশ্যই এই ছবিটা আঁকবে। দেখো, টপোস্ফিয়ার সবার নিচে আর এক্সোস্ফিয়ার সবার উপরে রয়েছে, কেমন? পরের প্রশ্ন দেখো, 2 দাগ, মানুষ কীভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে। মানুষ কীভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে তোমাদের তোমাদের টেক্সট বইয়ের 38 নম্বর পেজে রয়েছে। দেখো, সবার উপরেই সুন্দর করে দেওয়া আছে, মানুষ জীবমণ্ডলের একটা অংশ মাত্র, অথচ মানুষেরই কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। 1, 2, 3, এই 3টা পয়েন্ট তোমরা লিখে দেবে। কী কী বললাম? 1, 2, 3, এই 3টা পয়েন্ট তোমরা অবশ্যই লিখবে। পরের প্রশ্ন দেখো, 3 দাগ, আকাশকে নীল দেখায় কেন? তোমাদের টেক্সট বইয়ের 33 নম্বর পেজে রয়েছে, আকাশকে কেন নীল দেখায়। দেখো, পৃথিবীর 4 ভাগের 3 ভাগে জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এই পর্যন্ত লিখবে। পরে দেখো কি দেওয়া আছে, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে তার কি প্রভাব পড়তো। দেখো, পরের পেজেই দেওয়া আছে,
বায়ুমণ্ডল না থাকলে কি হতো, 1 2 3 এই 3টা পয়েন্ট তোমরা লিখে দেবে, কেমন? এই 3টা পয়েন্ট লিখবে। তাহলে আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।